প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়নের আর্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম ভেক্টর এর চতুর্থ ক্লাস আজকে। এসো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আজকে আমরা ভেক্টরের ক্রস গুণন অর্থাৎ ভেক্টর গুণন সম্বন্ধে জানব। আমি একটি ভেক্টর নিলাম, সাপোজ এ, আরেকটি ভেক্টর বি। যদি আমরা দুইটি ভেক্টরকে গুণ করি এ বি এবং এই গুণফল যদি আরো একটি ভেক্টর হয়, সাপোজ সেটা হলো সি, তাহলে এই ধরনের গুণফলের নাম ভেক্টর গুণন। এগুলো প্রকাশ করার জন্য মাঝখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে রাখি। যেমন ডট গুণন প্রকাশের জন্য আমরা মাঝখানে ডট চিহ্ন দিয়ে রাখতাম, ক্রস গুণন প্রকাশের জন্য আমরা মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে রাখি। তাহলে ক্রস গুণন বলতে কি বোঝায়? দুইটি ভেক্টরকে গুণ করা হবে, কিন্তু একটি স্কেলার রাশি পাওয়া গেলে তখন তাকে বলা হবে স্কেলার গুণন। আর দুইটি ভেক্টরকে গুণ করা হবে এবং যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, এই ধরনের গুণনকে বলা হবে ভেক্টর গুণন। তো আমরা নিশ্চয়ই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। দেখো, এইবার ভেক্টর গুণনকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় তা নিয়ে আমরা আলাপ করব। একটি ভেক্টর এ আরেকটি ভেক্টর বি, তাদেরকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে এভাবে লিখতে পারি যে দুইটি ভেক্টরের ক্রস গুণনের মান ভেক্টর দুইটির মানের সমান, তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান এবং এদের দিক হবে উভয় ভেক্টরের উপরে লম্ব এবং তা ডানহাতি কর্কস্ক্রু নিয়ম মেনে চলবে। এখন প্রশ্ন হচ্ছে, ডানহাতি কর্কস্ক্রু নিয়ম বলতে কি বোঝায়? ডানহাতি কর্কস্ক্রু নিয়মটা এই ধরনের, ধরো যদিও এটা একটা টু ডাইমেনশনাল স্পেস বা টু ডাইমেনশনাল প্লেন যার ভিতরে আমি ছবিটা আঁকছি, ধরলাম এটি এ ভেক্টর, এটি বি ভেক্টর। তাহলে দেখো, আমরা এই যে নতুন যে ভেক্টরটি আঁকবো সেটি কিন্তু এ এবং বি কারোর উপরেই নয়, দুইটা ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার, অর্থাৎ তার ডিরেকশনটা এই ধরনের। ছবি এঁকে বোঝানো কঠিন, ছবি এঁকে বোঝানো কঠিন। এই দুইটি ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার। তোমরা এখানে একটি 3D শেপ কল্পনা করার চেষ্টা করো। এই দুইটি ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার, মানে এ ক্রস বি করলে আমরা যা পাবো সেটি এ ভেক্টরের উপরেও লম্ব হবে, বি ভেক্টরের উপরে লম্ব হবে, অর্থাৎ উভয় ভেক্টরের উপরে সে লম্ব হবে। সে কোন দিকে যাবে, সে কি এই দিকে না নিচের দিকে যাবে, তার নির্ধারিত হবে কোন ভেক্টরটিকে আগে লেখা হয়েছে, কোন ভেক্টরটিকে পরে লেখা হয়েছে। এটির ফর্মুলাটা এই ধরনের যে উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপিত একটি ডান প্যাচের কর্ক স্ক্রুকে বা ডান হাতি কর্ক স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে সেটি যে দিকে অগ্রসর হয়, অর্থাৎ আমি এখন এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছি, তবে এটি দেখো এই দিকে অগ্রসর হচ্ছে। দেখো, আমি এ থেকে বি এই রোটেশনে যখন ঘোরাচ্ছি, এ থেকে বি এই রোটেশনে যখন ঘোরাচ্ছি, তখন এই উপরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। সাপোজ এই দিকটার নাম দিলাম আমরা এন। এখন যদি এমন হয় যে আমরা এইবার লিখছি, ধরো এ এ ক্রস বি না লিখে এবার লিখছি বি ক্রস এ, এটির ফর্মুলা সেম, বি ভেক্টর এ ভেক্টর এ দুটির মান এবং মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপিত একটু ডান প্যাচের কর্ক স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর, এইখানে আমাদের প্রথম ভেক্টর কোনটা? বি। তাহলে প্রথম ভেক্টর হচ্ছে বি, বি থেকে এ এর দিকে এবার ঘোরাচ্ছি আমরা, দেখো তাহলে এই ডিরেকশনটা নিচের দিকে চলে যাচ্ছে। আমরা এখন বি থেকে এ এর দিকে ঘোরাচ্ছি, ডিরেকশনটা নিচের দিকে চলে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বি থেকে এর দিকে যদি আমরা ঘোরাই ভেক্টরটা, তাহলে সেটা নিচের দিকে ধীরে ধীরে গতিশীল হবে। এই দিকটা যদি আমরা এন বলি, তবে এই দিকটার নাম বলবো মাইনাস এন, তাহলে এটা হচ্ছে মাইনাস এন। এটাই হচ্ছে দুইটি ভেক্টরের ক্রস গুণ করলে যে দিক রাশিটি পাওয়া যাবে সেই দিক রাশির রাশিমালা। আমি আবার বলছি যে কিভাবে লেখা যায়, প্রথম থেকে বলছি। দেখো, দুইটি ভেক্টরকে যদি আমরা গুণ করি,
তারপরে যদি আরেকটি ভেক্টর রাশি পাই, এই ধরনের গুণফলকে বলা হয় ভেক্টর গুণন। ভেক্টর গুণনকে কিভাবে নির্ধারণ করা হয়? ভেক্টর গুণনকে নির্ধারণ করা হয় ভেক্টর দুইটির মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। এর দিক কিভাবে নির্ধারিত হয়? এর দিক নির্ধারিত হয় ডান হাতি কর্কস্ক্রু রুলের মাধ্যমে, নিয়মের মাধ্যমে। ডান হাতি কর্কস্ক্রু রুল বলতে কি বোঝায়? উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপিত একটি ডান হাতি কর্কস্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে যে দিকে অগ্রসর হবে সেই দিক। তাহলে এ ক্রস বি যদি এন দিক হয়, তাহলে বি ক্রস এ হবে মাইনাস এন দিক, মানে পরস্পর বিপরীতমুখী হবে। এটা হচ্ছে ভেক্টর গুণনের প্রাথমিক সংজ্ঞা। এর থেকে আমরা বিভিন্ন কম্পোনেন্ট, মানে থ্রি ডাইমেনশনাল স্পেসে এক্স ওয়াই জেড বরাবর, এই তিনটি অক্ষ বরাবর তাদের মধ্যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টরগুলোর মধ্যে ক্রস গুণন হলে কি হয় সেগুলো নিয়ে আমরা এখন আলাপ করব। এর জন্য শুরুতে আমি একটা থ্রি ডাইমেনশনাল স্থানাঙ্ক এঁকে নিচ্ছি। আমি এইটাকেই এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, এটাকে জেড ধরলাম। যে কোনোটাকে তোমরা এক্স ওয়াই জেড ধরতে পারো। আমরা এই দিকে মনে করলাম আই আছে, এই দিকে জে আছে, এই দিকে কে আছে। এর পেছনের অংশ রয়েছে যেটা আমরা এখান থেকে ঠিক বুঝতে পারছি না, এই অংশটাকে আমি ডট ডট দিয়ে রাখি, সেটি হয়ে গেল জেড প্রাইম। এক্স এর দিকের নেগেটিভ অংশ আছে, এটাকে দিয়ে রাখলাম এক্স প্রাইম। ওয়াই এর দিকেরও নেগেটিভ অংশ আছে, এটা লিখলাম ওয়াই প্রাইম। আমরা প্রথম ক্লাসে এই থ্রি ডাইমেনশনাল একটা স্কোয়ার শেপ, একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তাকার ঘনবস্তু এঁকে বিষয়টি বোঝার চেষ্টা করেছিলাম। আমরা এখন প্রথম থেকে যেটা করব, আই ক্রস আই এটা খুঁজে বের করার চেষ্টা করব। এখন দেখো, মনে করলাম আই ক্রস আই, এটা দিক নিয়ে পরে চিন্তা করি, প্রথমে মান নিয়ে চিন্তা করি। আই এর মান কত? 1। আরেকটি আয়ের মান কত? 1। এদের মাঝখানের অ্যাঙ্গেল কত? কস। কস নয়, সাইন। তো আমরা ক্রস গুণে শিখেছি সাইন। তাহলে সাইন 0 ডিগ্রি। মনে করলাম দিক রাশি যে কোনো দিকে হলো। তাহলে এন আই, একটি 1 আরেকটি 1, 0 0 দিয়ে যাই গুণ করব সবটাই 0 হয়ে যাবে। তার মানে আই ক্রস আই সমান 0। সিমিলারলি আমরা এখান থেকে বলতে পারি, দেখো, জে ক্রস জে ধরলাম, এটারও দিক যে কোনো দিকে হলো আর কি, দিক নিয়ে পরে চিন্তা করব আমরা। জে এর মান কত? একটি জে এর মান 1, আরেকটি জে এর মান কত? আরেকটি 1। এদের মাঝখানের কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি, দেখো, এন 1 1 সাইন 0 এর মান 0, তাহলে সব মিলিয়ে এটা হয়ে গেল 0। আমরা আবার লিখতে পারি কে ক্রস কে সিমিলার ভাবে 0। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি আই ক্রস আই সমান সমান জে ক্রস জে সমান কে ক্রস কে। এইটা গেল প্রথম বিষয়, যে একই দিকে দুইটি ভেক্টরকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে পেয়ে যাব 0। এই হিসাবে আই ক্রস আই, জে ক্রস জে এবং কে ক্রস কে সমান সমান 0 আমরা পেয়ে গেলাম। আমি একটু দেখে আসি তোমরা কে কি বলছো। আমি অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকে বলছো হ্যালো স্যার, হ্যালো স্যার আবার কেমন হলো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বিভিন্ন জন বিভিন্ন জায়গার থেকে করছো, পড়ছো। গভর্নমেন্ট ডিগ্রি কলেজে রাজশাহী, আসসালামু আলাইকুম স্যার। শাকিল খান, ওয়ালাইকুম আসসালাম। মাহবুব, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই লিখেছো ওয়ালাইকুম আসসালাম। এরপরে অনেকে পাবনা থেকে, ময়মনসিংহ থেকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অনেকে পড়ে ফেলেছো এগুলো, তোমাদের অনেকের পড়া আছে বলে মনে হচ্ছে। অনেকে লিখতে পারছো আই, যেমন লিখেছো আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে। ভেরি গুড, তার মানে তোমার এগুলো পড়া আছে। জাহিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে। আসো আমরা আবার লেখাপড়ায় ফেরত যাই। এখন আমরা প্রথমে করব আই ক্রস জে, এটা খুঁজে বের করার চেষ্টা করি। আই এর মান কত? 1। দিক রাশিটা পরে লিখছি। জে এর মান কত? আরো একটা 1। আই এবং জে এদের মাঝখানের কোণ কত? 90 ডিগ্রি, সাইন 90। দেখো আমরা লিখেছি, আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি। দেখো আই ক্রস জে, তার মানে প্রথমে আই তারপরে জে, বোঝার চেষ্টা করো। প্রথমে আই তারপরে জে, তার মানে আই থেকে জে এর দিকে আমরা স্ক্রুটাকে যদি ঘোরাই
তাহলে স্ক্রুটা দেখো কে এর দিকে খুলে আসবে, ডিরেকশনটা এই দিকে চলে আসবে, ডিরেকশনটা এই দিকে বাইরের দিকে চলে আসবে। যে কারণে আমরা বলছি আই ক্রস জে এর ডিরেকশনটা কে এর দিকে থাকবে। সেখান থেকে বলতে পারবো আমরা কে ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, এই কথার অর্থ শুধু কে, অর্থাৎ আই ক্রস জে সমান কে, একটা রাশি পেয়ে গেলাম। কিন্তু যদি আমরা লিখতাম জে ক্রস আই তাহলে কি হতো? এর জন্যে আমরা লিখে নেই জে এর মান 1, জে এর মান 1, আই এর মানও 1, মাঝখানের কোণ 90 ডিগ্রি রয়ে গেছে, 90 ডিগ্রি রয়েছে। আমি এবার একটু আবার কালিটা চেঞ্জ করি। এইবার আমরা আগে জে লিখেছি, তার মানে জে আগে, এরপরে আই লিখেছি। তাহলে দেখো এইবার যদি আমরা স্ক্রুটাকে এইভাবে এই প্যাঁচে ঘোরাইতে থাকি, তাহলে দেখো নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে সে গতিশীল হবে, নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে এইটা ধীরে ধীরে এগিয়ে যাবে। এই ধরনের অবস্থার নামই হচ্ছে মাইনাস কে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি জে ক্রস আই সমান মাইনাস কে। এইভাবে আমরা সবগুলো এইভাবে খুঁজে বের করতে পারি। জে ক্রস কে আমি যদি প্রতিটা এইভাবে খুঁজে বের করি তাহলে লিখতে পারবো জে ক্রস কে সমান আই। আবার যদি ঘুরিয়ে ফেলি কে ক্রস জে সমান সমান লিখতে পারবো মাইনাস আই। আবার লিখতে পারবো কে ক্রস আই সমান সমান প্লাস জে। আবার লিখতে পারবো আই ক্রস কে সমান সমান মাইনাস জে। ভেরি গুড। এইভাবে আমরা সবগুলো ভেক্টরের দিক তৈরি করে ফেলতে পারবো। আচ্ছা, অনেকে লিখেছো, ধন্যবাদ। তোমরা কিশোর বাতা অনেকে লিখেছো, এগুলো লেখালেখি করো, ধন্যবাদ। আরেকজন চমৎকার নাহিদুর রহমান, আই ক্রস জে সমান কে, কে ক্রস তুমি জেনে ফেলেছো, ভেরি গুড। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, ফিজিক্সেও পড়া হয়েছে। সেলিম খান লিখেছো, স্যার আমি আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। আচ্ছা, নেবে এক সময়, সমস্যা নেই। আচ্ছা, হ্যাপি আক্তার, তুমি লিখেছো আই ক্রস জে, যে মানে তুমি এই ক্যালকুলেশন গুলো পারো, ধন্যবাদ। ফিজিক্সেও তোমরা শিখেছো, তোমরা ম্যাথেও এগুলো শিখলে, এই জন্য এগুলো নিয়ে আর বিস্তৃত আলাপ না করে আমরা এবার ক্রস গুণের সরাসরি এক্সপ্রেশনে চলে যাবার চেষ্টা করি। ধরো একটি ভেক্টর নিলাম পি, যেটা কিনা আই পি এক্স জে পি ওয়াই প্লাস কে পি জেড। আরেকটি ভেক্টর নিলাম কিউ, যেটা কিনা আই কিউ এক্স জে কিউ ওয়াই কে কিউ জেড। আমার বাসার পাশে একটি কারখানা করেছে, সারাদিন সেখানে শব্দ হয়, যে কারণে হয়তোবা তোমরা এই অনেক নয়েজ পাচ্ছ। কিছু করার নেই, আমাদের তো আসলে কিছু করার নেই। ওরা এখন কারখানা খুলেছে, কারখানা চলছে, সারাদিন শব্দ হচ্ছে, এই জন্য হয়তোবা তোমরা অনেক নয়েজ পাচ্ছ। এই ক্ষেত্রে আসলে কিছু করার নেই। দেখো, আমরা এখান থেকে এখন খুঁজে বের করতে চাই পি ক্রস কিউ। পি ক্রস কিউ সমান সমান আমরা লিখতে পারি, দেখো আই পি এক্স জে পি ওয়াই কে পি জেড প্লাস আই কিউ এক্স, আবাসিক এলাকায় কারখানা করার কথা নয় কিন্তু কারখানা করেছে, এতে যে কিছুই করার নেই আমাদের, সারাদিন ধরে চলে এটা, কিন্তু আমাদের আসলে কিছুই করার নেই। দেখো তুমি সেলিম খান, তুমি আমাকে মেসেঞ্জারে নক করো। দেখো আমরা এখান থেকে এখন এভাবে লিখতে পারি আই পি এক্স ক্রস আই কিউ এক্স জে কিউ ওয়াই কে কিউ জেড প্লাস জে পি ওয়াই ক্রস আই কিউ এক্স জে কিউ ওয়াই কে কিউ জেড প্লাস কে পি জেড ক্রস আই পি এক্স জে পি ওয়াই কে পি জেড। আমরা প্রথমে ডিস্ট্রিবিউট করে দিলাম সবগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর আমরা এবার আরো ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি। আই ক্রস আই, এখানে লিখতে পারি পি এক্স কিউ এক্স
I cross j px qy I cross k px qz plus j cross I py qy j cross j সরি py qx এটা j cross j py qy j cross k py qz plus k cross I pz px k cross j pz py k cross k pz pz বাস আমরা এখান থেকে এগুলো লিখে ফেলতে পারছি। এখন দেখো I ক্রস I মানে কত 0 0 এর সাথে যা গুণ করব তাই 0 I ক্রস j মানে কত I ক্রস j মানে হচ্ছে k px qy I ক্রস k মানে হলো একটু হোল্ড করো তো আমি একটু যাই আর পারছি না দুঃখিত তোমাদের লাইভ ক্লাসের মাঝখানে আমাকে উঠে যেতে হলো অত্যাধিক শব্দ কান মাথা নষ্ট হয়ে যাচ্ছে একদম কে পি পি এক্স কিউ ওয়াই এখন দেখো আই ক্রস কে মানে আমরা কি লিখতে পারি আই ক্রস কে মানে হলো মাইনাস জে এখানে রইল পি এক্স কিউ জেড প্লাস জে ক্রস আই মানে আমরা লিখতে পারি দেখো জে থেকে আই তার মানে ঘুরে গেছে এখানে আমরা লিখতে পারি মাইনাস কে পি ওয়াই কিউ এক্স এরপরে জে ক্রস জে মানে 0 0 এর সাথে যা গুণ করব তাই 0 আমাদের এখানে আবার দেখো জে ক্রস কে মানে এবার হয়ে গেল কিন্তু প্লাস আই জে থেকে কে মানে প্লাস আই এখানে সামনে একটা প্লাস সাইন দিয়ে রাখলাম পি ওয়াই কিউ জেড প্লাস কে ক্রস আই কে থেকে আই মানে প্লাস জে এখান থেকে লিখতে পারছি পি জেড এখানে কিউ এক্স হবার কথা এখানে কিউ ওয়াই হবার কথা এখানে কিউ জেড হবার কথা আমি এতক্ষণ ভুল দেখেছি দেখো জে ক্রস কে মানে কে ক্রস আই মানে প্লাস জে পি জেড কিউ এক্স প্লাস কে ক্রস জে মানে আমরা এখান থেকে লিখতে পারছি কে থেকে জে মানে এটা প্লাস আই জে ক্রস কে মানে হচ্ছে মাইনাস আই পি জেড কিউ ওয়াই আর শেষে গিয়ে 0 তাহলে আমরা পেয়ে গেলাম কে আচ্ছা দেখো আচ্ছা তোমরা একটু কিশোর বাতায়নে যোগাযোগ করো আমার আইডি সহজেই খুঁজে পাবে অথবা সার্চ করো ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবে অথবা তুমি ভয়েস আটে কল করো তাও তুমি পেয়ে যাবে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এখন আমরা এভাবে সাজিয়ে লিখি প্রথমে আই কে লিখি আই অংশটা প্রথমে লিখি আই পি ওয়াই কিউ জেড মাইনাস পি জেড কিউ ওয়াই এরপরে লিখলাম মাইনাস জে এখান থেকে লিখতে পারছি পি এক্স কিউ জেড মাইনাস পি জেড কিউ ওয়াই এটা এত শব্দ আর আসলে আমি কিছুই বুঝতে পারিনি এতক্ষণ পি এক্স কিউ জেড যখন জে নিয়েছি পি এক্স কিউ জেড আর এখানে হচ্ছে পি জেড যখন জে নিয়েছি পি এক্স কিউ জেড আর এখানে আরেকটি জেতে এখানে থাকবে পি জেড কিউ এক্স হবার কথা এই যে আমি এখান থেকে ভুল করে আসছি দেখেছো অনেক জায়গা আগের থেকে ভুল করে আসছি আমি জায়গাগুলো আবার সেরে লিখি কিউ এক্স জে সবাই একটু মনোযোগ দিও এই জায়গা থেকে ভুল করে আসছি আমি দুই জায়গায় পি লিখে দিয়েছি একদম রেসিডেন্সিয়াল এলাকায় কারখানা বন্ধ করে দেওয়া উচিত সবকিছু কারণ একটি শব্দ নিজে শুনতে পারছিলাম না একটু আগে সবকিছু বন্ধ করে দিলাম দরজা জানালা এখন হয়তো বা নিজের শব্দ নিজে শুনতে পাচ্ছি দেখো এখান থেকে লিখে ফেলি কে আমাদের আগে লেখা ভুল হয়েছিল সেটিকে আবার ঠিক করে লিখছি কে ক্রস আই এটা হচ্ছে পি এক্স পি জেড কিউ এক্স প্লাস কে
ক্রস জে পিজেড কিউ ওয়াই প্লাস কে ক্রস কে, এখানে লিখতে পারছি পিজেড কিউ জেড। তাহলে এইখানে লাস্টের তিনটা শুধু আমরা চেঞ্জ করে লিখবো এখন। কে ক্রস আই, কে থেকে আই যদি লিখি তাহলে এটা জে, এটা হচ্ছে পিজেড কিউ এক্স, এটা কে ক্রস জে মানে কে ক্রস আই, আবার লিখছি এটা জে পিজেড কিউ এক্স, কে ক্রস আই হচ্ছে জে, এবার কে ক্রস জে তাহলে এটি মাইনাস আই, এটি ঠিকই আছে, এটি হয়ে যাবে মাইনাস আই পিজেড কিউ ওয়াই প্লাস শূন্য। এখন এটা ঠিক হয়েছে, পি ওয়াই কিউ জেড পিজেড কিউ ওয়াই, পি এক্স কিউ জেড পিজেড কিউ এক্স। এইবার আমরা প্লাস কে কমন নিয়ে ফেললাম, এখান থেকে লিখতে পারি প্লাস কে যদি কমন নিয়ে ফেলতে পারি তাহলে পি এক্স কিউ ওয়াই মাইনাস কিউ এক্স পি ওয়াই। এটি হচ্ছে আমাদের পি ক্রস কিউ এই ভেক্টর রাশিটির এই দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল। কিন্তু এইটি আমাদের জন্য মনে রাখা একটু কঠিন হয়ে যায়, যে কারণে এটাকে আমরা একটি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আকারে সাজিয়ে লিখি। এইভাবে লিখে ফেলি, ধরো তিনটা বিন্দু 1 2, তিনটা বিন্দু 1 2, তিনটা বিন্দু, এভাবে তিনটা বিন্দু নিয়ে নিলাম। এইখানে প্রথমটা লিখলাম আই, যদি লিখি তাহলে পি ওয়াই কিউ জেড, তাহলে এখান থেকে এটা পি ওয়াই এটি কিউ জেড রয়ে যাবে। সিমিলারলি এই পি জেড এইখানে চলে আসবে, কিউ ওয়াই এখানে চলে আসবে, এবারে মাইনাস জে মানে মাঝখানে জে আসলো। পি এক্স যদি লিখি তাহলে পি এক্স কিউ জেড, আর এখানে কিউ এক্স পি জেড, তাহলে শেষে গিয়ে কে। তাহলে এটি হচ্ছে আমাদের একটি দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল নির্ণয়ের সহজতর পন্থা। সরাসরি এই রাশিটি আমাদের জন্য মনে রাখা বেশ কঠিন হয়ে যায়, জন্য আমরা এই ফরম্যাটটি ব্যবহার করে থাকি। আচ্ছা, এই আমি বুঝতে পারছি না, বলছে ফারহানা আক্তার বলছে ব্লার হয়ে আছে নাকি, না তো আমি তো এখানে বুঝতে পারছি না, এটা তো আমার পক্ষে বোঝা খুব মুশকিল। অনেকেই লিখেছো হ্যাঁ আমার উচ্চতর গণিত আছে কি, এটা ওটাও সমাধান করে ফেলেছি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, ক্লিয়ারই তো আছে, অনেকে বলছো ক্লিয়ারই আছে। আসো আমরা এইবার এই ভেক্টরের একটি অঙ্ক করে ফেলি। ধরো একটি ভেক্টর হলো সাপোজ পি, ভেক্টরটি হচ্ছে 3i প্লাস 2j মাইনাস কে। আরেকটি ভেক্টর আমরা লিখে ফেলি, দেখো যেটা ধরলাম কিউ ভেক্টর, যেটি কিনা আমরা লিখতে পারি ধরো 2i মাইনাস জে প্লাস 3k। আমরা এখন পি ক্রস কিউ খুঁজে বের করতে চাই। এটা যদি খুঁজে বের করতে চাই লিখতে পারি আই জে কে, এখান থেকে লিখতে পারি আমরা দেখো 3 2 -1। এই যে প্রথমে পি এর কোএফিসিয়েন্ট গুলো, মানে পি এই ভেক্টরটার ভেতরে যে কম্পোনেন্ট গুলো আছে আই জে কে তার কোএফিসিয়েন্ট গুলো। এরপরে আমরা লিখে ফেলি দেখো কিউ এর কোএফিসিয়েন্ট গুলো 2 -1 3। এই গুণটা আমরা সেরে ফেলি এখান থেকে আই, তাহলে 3 দুগুণে 6 প্লাস 1 মাইনাস জে 3 3 9 প্লাস 2 প্লাস কে, এখান থেকে লিখতে পারি আমরা -3 -4। আরেকবার চেক করি, যখন আই লিখছি 6 -1 প্লাস 9 6 -1, যখন আমরা জে লিখছি তখন 3 3 9 মাইনাস মাইনাসে প্লাস 2, যখন আমরা কে লিখছি তখন -3 -4। বাস এখান থেকে লিখতে পারছি 6i -11j -7k। এটাই হচ্ছে আমাদের পি ক্রস কিউ এর কিউ ভেক্টরটির, মানে পি এবং কিউ ভেক্টরটির ক্রস গুণন। এভাবে আমরা ক্রস গুণন করে ফেলতে পারি, যেটা তোমরা ফিজিক্সে ইতিমধ্যে হয়তো বা শিখে ফেলেছো, তোমাদের কাছে বিষয়গুলো হয়তো বা বেশ সহজই রয়েছে। আমরা এখন আরেকটি জিনিস শিখব, এই ক্রস গুণ বলতে আসলে কি বোঝায়। দেখো আমরা এখান থেকে লিখতে পারি একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ। একটু বড় করে গুছিয়ে লিখি, একটি ভেক্টর
পি এই দিকে লিখলাম, একটি ভেক্টর কিউ এই দিকে লিখলাম, এটি কিউ এটি পি। মনে করলাম তারা ও বিন্দুতে মিলেছে, এটা এ এটা বি। আমরা এখন খুঁজে বের করতে চাই পি ক্রস কিউ। এটা আমাদের জানা আছে, এটি হচ্ছে এন, মানে যে কোনো দিক রাশি হবে। পি ভেক্টর কিউ ভেক্টর মাঝখানের সাইন থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটি হলো সাইন থিটা। এখন দেখো, আমরা যদি দুই পাশে শুধু ভেক্টরের ভ্যালুটা নেই, পি ভেক্টর কিউ ভেক্টর, শুধু ভ্যালুটা নিচ্ছি, তাহলে আর ভেক্টরটা নিচ্ছি না, মানে পি এবং কিউ ভেক্টরের মান, তাদের ক্রস গুণের মান নির্ণয় করছি, মানে ভেক্টর গুণের মানটা খুঁজে বের করতে চাইছি। তাহলে লিখতে পারছি পি ভেক্টর কিউ ভেক্টর সাইন থিটা। বি থেকে আমরা এখানে পারপেন্ডিকুলার ড্র করে নিলাম, নাম দিলাম এন। দেখো আমরা এখানে লিখতে পারি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ ও বি এন। এই ত্রিভুজে খেয়াল করো, এই ত্রিভুজে আমরা বলতে পারি সাইন থিটা সমান সমান বিএন ডিভাইডেড বাই ও বি, অর্থাৎ বিএন সমান সমান ও বি সাইন থিটা। বিএন মানে আমরা লিখে রাখি বিএনই থেকে যাক, আর ও বি মানে কি? ও বি মানে হচ্ছে পি ভেক্টরটির ভ্যালু সাইন থিটা। আমরা এখান থেকে বলতে পারি, তাহলে ভেক্টর কিউ আগে লিখলাম, তারপরে পি ভেক্টরটি লিখলাম, এখান থেকে লিখলাম সাইন থিটা, তাহলে কিউ রইল, আর পি সাইন থিটা বাদ দিয়ে আমরা লিখতে পারলাম বিএন। তাহলে দেখো কিউ ভেক্টরটি মানে কি? কিউ ভেক্টর মানে হচ্ছে ও থেকে এ আর তার সাথে বি থেকে এন। এর থেকে আমরা বুঝতে পারি দেখো যে ও এ আর বি এন, এই বি এন মানে হচ্ছে এখান থেকে এইটুকু লম্ব, আর ও এ মানে হচ্ছে এটা একটা ভূমি। তাহলে আমরা এইখান থেকে যদি এইটাকে একটি পরিপূর্ণ সামান্তরিকে রূপ দেই, তাহলে তার চেহারা কেমন হবে? তাহলে তার চেহারা হবে হচ্ছে এমন। ঠিক আছে, এটার নাম দিয়ে দেই সাপোজ সি সমান সমান ও এ সিবি, ও এ সিবি সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে ভেক্টর গুণন বলতে কি বোঝায়? ভেক্টর গুণন বলতে বোঝায় যে পি ক্রস কিউ বলতে বোঝায় পি ও কিউ কে সন্নিহিত বাহু বিবেচনা করে গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে দুইটি ভেক্টরের ক্রস গুণ করলে কি পাওয়া যায়? দুইটি ভেক্টরকে ক্রস গুণ করলে পাওয়া যায় ভেক্টর দুইটিকে সন্নিহিত বাহু ধরে যদি কোনো সামান্তরিক আমরা অঙ্কন করি, তবে সেই সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায় ভেক্টর দুইটির ক্রস গুণফলের মাধ্যমে। আচ্ছা, এটা আগে কোন লজিক না এখনো করছি স্যার? আচ্ছা 27 মিনিট, ও তুমি তো লেট করে ফেলেছো তাই বলছো। তোমাদের এখানে অনেকেই লিখেছো বুঝেছি, আমি ধন্যবাদ। অনেকেই লিখেছো বুঝেছি, তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ক্লাস করছো, অথবা তোমরা ভালো লেখাপড়া জানো, যে কারণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্যার আজ একটা কবিতা আবৃত্তি করেন না? না সেলিম খান, কবিতা আবৃত্তি তো হুমায়ুন স্যারের ক্লাসেই দেখানো হয়। ঠিক আছে, তোমাদের আগের বাংলা ক্লাসে হুমায়ুন স্যারের ক্লাস গেছে, যদিও আমার সেই সময় ক্লাস ছিল কলেজে, আমি ক্লাসটি দেখতে পারিনি। হুমায়ুন স্যারের ক্লাসেই দেখবে আমার কবিতা আবৃত্তি হুমায়ুন স্যারের প্রয়োজনে, মানে ওই যে যে রিলেটিভ কবিতাটি পড়ান সেখানে তোমরা ওই আবৃত্তি রেগুলারই শুনতে পারো। তো যাক, আমরা চলে যাই এখন একটি এক্সাম্পল করে ফেলি এই ধরনের একটি অঙ্কের। ধরলাম একটি ভেক্টর হচ্ছে পি, যেটি কিনা ধরলাম 3i, আমি ইচ্ছা মতো লিখছি, -2j + 2k। আরেকটি ভেক্টর লিখছি কিউ, আমি এখন লিখছি এটি সমান সমান ধরো i + 2j -
3K। আমি বললাম পি ও কিউ কে সন্নিহিত বাহু ধরে গঠিত সামান্তরিক ও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দুইটি ঘটনা ঘটাতে হবে। একটা হচ্ছে পিও কিউ কে সন্নিহিত বাহু ধরে ধরো এইটা পি এটা কিউ, এই সামান্তরিকের ক্ষেত্রফলও আমাদের খুঁজে বের করতে হবে, এই সামান্তরিকের ক্ষেত্রফলও আমাদের খুঁজে বের করতে হবে, আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফলও খুঁজে বের করতে হবে। সাপোজ ও এ বি সি আমি নাম দিয়ে দিলাম, তাহলে ও এ সি ত্রিভুজটাও খুঁজে বের করতে হবে, আবার ও এ বি সি সামান্তরিকটার ক্ষেত্রফলও আমাদের খুঁজে বের করতে হবে। এই কাজের জন্য আমাদের প্রথম ঘটনা যেটা লাগবে সেটা হচ্ছে আমরা পি ক্রস কি এটা কিউ এটা নির্ধারণ করে নেব। তাহলে লিখতে পারি আই জে কে, এখান থেকে লিখছি 3 - 2 + 2, এটা লিখছি 1 2 - 3। বাস, এইবার আমরা এখান থেকে ক্রস গুণ করে দিই আই, তাহলে এখানে আসছে 6 - 4 জে যখন জে লিখছি তখন -9 - 2 -9 - 2, এরপরে লিখছি প্লাস কে, যখন কে লিখছি তখন 6 + 2, আমরা এখান থেকে লিখতে পারছি 2i, এখানে প্লাস 11j প্লাস 8k। আমি হয়তো ঠিক করেছি, হ্যাঁ আবার ভুলও করতে পারি, তোমরা একবার চেক করে দেখো। আই 3 × 6 প্লাস হলো -4, এরপরে জে লিখলাম 3 × 3 -9 - 2, এরপরে আমরা প্লাস কে লিখলাম 6 + 2। দেখো আমরা এখন লিখতে পারি দেয়ারফর পি ক্রস কিউ, এইটার ভ্যালুটা খুঁজে বের করি। আমরা লিখে ফেলি, সুতরাং পি ও কিউ কে সন্নিহিত বাহু ধরে গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এটা সমান সমান হবে সমান পি ক্রস কিউ, এই ক্রসের ভ্যালুটা হবে শুধুমাত্র, তার মানে 2² 11², 8²। এখানে যেটা আসে, এখানে এলো 4 121, এটা 64। তাহলে একটু তোমাদের যোগ করে দেখতে হবে কত হয়। 4 4 8 আর 1 9, আমি ম্যানুয়ালি যোগ করছি। তাহলে 4 আর 6 আর 2 8, আর এখানে আসছে 1, তাহলে এখানে আসছে 189 স্কোয়ার রুট। আমার স্কোয়ার রুটের জানা নাই, এমনই থেকে যাক। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, এত বর্গ একক। আবার দেখো আমরা লিখতে পারি পি ও কিউ কে সন্নিহিত বাহু ধরে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি যে একটি কর্ণ একটি সামান্তরিককে দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখান থেকে লিখতে পারি এটি হয়ে গেল হাফ পি ক্রস কিউ, তার মানে হাফ 189 এত বর্গ একক। এইভাবে আমরা দুইটা ভেক্টর দেয়া থাকলে সেই ভেক্টর দুটি দ্বারা গঠিত সামান্তরিকের এবং ত্রিভুজের ক্ষেত্রফল খুঁজে বের করতে পারি। 13.74 একজন লিখে দিয়েছো, ধন্যবাদ। তাহলে 13.74 হয় কিনা তোমরা দেখবে। 3√21, আমি ওইভাবে আর করে দেখাচ্ছি না। কিশোর বাতায়ন পেজ, ইজি লাগছে, ধন্যবাদ, ইজি লাগছে। তাহলে ঠিক আছে, তোমরা বলছো, ধন্যবাদ। তাহলে অঙ্কে ক্যালকুলেশন কোনো ভুল করি নাই। আমার মাঝে মাঝে ক্যালকুলেশন করতে গেলে ভুল হয়ে যায়, আর প্রচুর শব্দ চারপাশে, শব্দে শব্দে টায়ার্ড লাগে,
13.74 তোমরা বলছো। তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে ফেলি। হোমওয়ার্ক তোমরা যে কোনো বই নেবে, একটু বাসায় লেখাপড়া করবে, যে কোনো বই নেবে, যে বইটা তোমাদের কাছে আছে সে বই থেকে প্রথমে ভেক্টর গুণন যেগুলো আছে, যতগুলো ক্রস গুণ দেওয়া আছে সেই ক্রস গুণগুলো সবাই করে ফেলবে। ক্রস গুণ করবে, তারপরে এখান থেকে নিয়ে শুধু ভেক্টর গুণন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। ভেক্টর গুণন প্র্যাকটিস করবে আর ক্ষেত্রফলগুলো প্র্যাকটিস করবে। ভেক্টর গুণন এবং ক্ষেত্রফল আমরা আগামী ক্লাসে আবার কিছু থিওরি শিখবো, আবার আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, কিছু থিওরি শিখবো, আবার কিছু অঙ্ক করব। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেছো, জি স্যার ভালো আছি স্যার। আচ্ছা, এটা তো কিশোর বাতায়নের বিষয়, কাউকে আনা বা না আনা এটা আমাদের উপরে আসলে নির্ভর করে না। এরপরে বলছো হোমওয়ার্ক জমা দিতে হবে। হোমওয়ার্ক তুমি করে তোমার কাছে রেখে দেবে, তোমার জন্য শিখে রাখবে, ইনশাল্লাহ তোমারই কাজে লাগবে এটা। সব করা শেষ, জয়পর বলছো, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ তোমাকে। এগিয়ে যাবে, তোমার নিশ্চয়ই তোমার ভালোই হবে কিছু একটা। চমৎকার, তুমি যদি সব শেষ করে ফেলতে রাখো। এখন জুই বলছো তোমারও সব শেষ, ভেরি গুড। ফাহমিদ বলছো স্যার রেজা স্যারকে আনার ট্রাই করেন কি এই পেজে? এটা তোমাদের উপর, কিশোর বাতায়নের উপর নির্ভর করছে, সেটা আমার উপরে নয়। ওইটা তো বলেই দিয়েছি তোমাদের। কিশোর বাতায়ন সেটি জানে যে এটা আনতে পারবে কিনা। কিশোর বাতায়নের যারা কর্মকর্তা আছেন তাদের উপরে অনেক কিছু নির্ভর করছে, রেজা স্যারের ইচ্ছার উপরেও নির্ভর করছে। এগুলো তোমরা আমার সাথে যোগাযোগ না করে এগুলো যারা কিশোর বাতায়নের অ্যাডমিন যারা আছেন তাদের সাথে তোমরা যোগাযোগ করলে বিষয়টাতে অনেক ভালো ভালো হবে, মানে ফলাফল পাবে। আচ্ছা, আমাদের কাছে প্রায় সময় আর 2 মিনিট আছে। 2 মিনিট সময়ের ভেতরে তোমাদের সাথে অল্প কিছু কথা বলে নেই। প্রথম কথা সেটা হচ্ছে, অনেকেই বিভিন্ন সময় আমাকে ইনবক্স করো যে স্যার সায়েন্সের শিক্ষক হয়ে আপনি কবিতা বা আবৃত্তির সাথে কিভাবে জড়িত। দেখো, এটি হচ্ছে ফ্যাসিনেশন। এটি তুমি যে কোনো ধরনের ফ্যাসিনেশন তার থাকতে পারে। তুমি একজন বিজ্ঞানী হয়ে এমন হতে পারে যে তুমি একজন বিজ্ঞানী হয়ে খুব ভালো স্কাল্পচার বানাতে পারো, এটাও হতে পারে। তুমি তাকিয়ে দেখো যে অনেক বড় বড় সাহিত্যিক, কবি, দার্শনিক তারা অনেক সময় সায়েন্সের ছাত্রই ছিলেন, এর সংখ্যাটাই বেশি। তুমি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, হুমায়ুন আহমেদ বলো বা যারা বলো, অনেকেই কিন্তু, জাফর ইকবাল বলো, কিন্তু শুধু সায়েন্স ফিকশন নয়, স্বাভাবিক সাধারণ সাহিত্যেও তোমরা দেখবে সায়েন্সের অনেক ছাত্রই ছিলেন যারা জীবনে সায়েন্সে লেখাপড়া করেছেন, তারাই সাহিত্য চর্চা করেছেন। কাজে এই সাহিত্য চর্চার জন্য সায়েন্স, আর্টস, কমার্সের ছাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো ডিসিপ্লিন থেকেই তুমি হতে পারবে। শুধু এমনটি নয়, তুমি ভালো স্পোর্টসম্যান হতে পারো, আবার বড় একজন সায়েন্টিস্ট হতে পারো, এটি দুটি একসাথেই হতে পারে। তুমি একজন ভালো স্পোর্টসম্যান হতে পারো, ভালো একজন ডক্টর হতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এটি তোমার ফ্যাসিনেশনের উপর নির্ভর করছে। যেই কাজটি করবে খুব ভালো কাজটি ভালো করে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। ভালো কোনো কাজ প্রথমে তোমার ভালো লাগবে। হতে পারে তুমি এক্সট্রা কারিকুলারের ভেতরে তুমি ভালো মূর্তি বানাতে পারো, স্কাল্পচার পারো, হতে পারে তুমি ভালো গান গাইতে পারো, হতে পারে তুমি ভালো ফুটবল খেলতে পারো, হতে পারে তুমি খুব জোরে দৌড় দিতে পারো। যে কাজটি করবে সেই কাজটি মনোযোগ দিয়ে করবে, তবে অবশ্যই লেখাপড়া ঠিক রেখে। লেখাপড়া ঠিক না রেখে আর কিছুই করা যাবে না। প্রথম কাজ লেখাপড়া, তারপরে অন্য কিছু। তোমাদের সাথে আবার সামনের সপ্তাহে আলাপ হবে, সেই পর্যন্ত বিদায়। ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।